তার শুরুতেই একটা অমায়িক সিদ্ধান্তের কথায় আসি। কেন বলছি অমায়িক সিদ্ধান্ত? আসলে এখানে মাইকে আমরা ওরা নেই। আমরা কি দেখলাম? সজল ঘোষ বরানগরের বিধায়ক, তিনি মাইক বন্ধ করতে বললেন। কোথায়? যেখানে তারকেশ্বরে যারা যাচ্ছেন জল ঢালতে, সেখানে বিটি রোডে তারকেশ্বরের সেবা ক্যাম্প, আর সেখানে সজল ঘোষ পৌঁছে গেলেন। মাইক না বাজানোর আবেদন করলেন সজল ঘোষ। সেবা ক্যাম্পে মাইক বাজানোর অভিযোগ ওঠে। অভিযোগ পেয়ে পরিদর্শনে বরানগরের বিজেপি বিধায়ক, পরিদর্শনে গিয়ে মাইক না বাজানোর অনুরোধ। কি বলছেন সজল ঘোষ একবার শুনুন। এদের মধ্যে এইগুলো বলতেই আছে, আপনারা উৎসব বসত করছেন, মানুষের উপকার করছেন, নিজেদের পকেটের পয়সা একটু ট্রাফিক কন্ট্রোলে সচেতন করতে হবে। ঠিক আছে, করবো। এটা অনুরোধ করে আমি না না না, অনুরোধ না, আমরা বন্ধ। জানতাম না স্যার, স্যার জানতাম না তাই। আপনারাই আমাকে না না, একদম এখানে ছোট বক্স থাকলে ওই না, বক্সার করিনি স্যার। এখানে এটা বক্সটা চালান, বক্সের আওয়াজ বাইরে যাবে। স্যার একটা রিকোয়েস্ট, একটা গ্রুপ সেলফি একটা স্যার। বক্স চালানোর কথা বললেন, বক্স চালানোর কথা বললেন, কিন্তু তিনি বললেন যে না, কোনো রকমভাবে মাইক বাজানো যাবে না। আর সজল ঘোষ এ কথা যখন বলছেন, তারপর তড়িঘড়ি এসে মাইক খুলেও দেওয়া হলো, যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সজলের অনুরোধে মাইক বন্ধ করেন আয়োজকরা। ওটা অপারেট, টিপিটা অপারেট কে হবে? ওটা তো এইটাই আছে, আমাকে বল। আইন সবার জন্য সমান, সেটা সজল ঘোষ এসে বুঝিয়ে দিলেন। সজল ঘোষ এসে তারকেশ্বরের সেবা ক্যাম্পে মাইক বন্ধ করতে বললেন হ্যাঁ আপনারা বক্স বাজাতে পারেন, কিন্তু মাইক না, সাধারণ মানুষের অসুবিধা হয় এমন কিছুই করা যাবে না। কি বললেন সজল ঘোষ একবার শুনুন। এদের মধ্যে না না না, একদম না স্যার। আমি জাস্ট এইগুলো বলতেই আছে, আপনারা উৎসব বসত করছেন, মানুষের উপকার করছেন, নিজেদের পকেটের পয়সা একটু ট্রাফিক কন্ট্রোলে সচেতন করতে হবে। ঠিক আছে, করবো। এটা অনুরোধ করে আমি না না না, অনুরোধ না, আমরা বন্ধ। জানতাম না স্যার, স্যার জানতাম না তাই। না না আপনারাই আমাকে না না, একদম এখানে ছোট বক্স থাকলে ওই না, বক্সার করিনি স্যার। এখানে এটা বক্সটা চালান, বক্সের আওয়াজ বাইরে যাবে। স্যার একটা রিকোয়েস্ট, একটা গ্রুপ সেলফি একটা স্যার। দেখুন, এই মাইকে আমরা ওরা নেই আমরা কেন বলছি? আগেই রাজ্যের সব মসজিদ থেকে মাইক খোলা হয়। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের যে নির্দেশিকা ছিল, যে পুরনো নির্দেশিকা, সেই পুরনো নির্দেশিকা মেনেই মাইক খোলা হয়। মাইক খুলে নেয় বিভিন্ন মসজিদ কর্তৃপক্ষই। আর তারপর এই ছবি আমরা দেখছি, মাইকে আমরা ওরা নেই। আইন সবার জন্য সমান। সজল ঘোষের অনুরোধ, বিটি রোডে তারকেশ্বরের সেবা ক্যাম্পে মাইক বন্ধ করলেন আয়োজকরা। মাইকের ব্যবহার বাড়াবাড়ি পর্যায়ে গিয়ে বন্ধ করতেই হবে। বিজেপি নেতা দেবজিৎ সরকারও এমনটাই মনে করছেন। মাইক্রোফোন এমন একটা জিনিস যার ব্যবহারটা বাড়াবাড়ি পর্যায়ে গেলে সেটাকে বন্ধ করতেই হবে। আপনার আরাধ্যের আপনি উপাসনা করবেন, আরাধনা করবেন, করতেই পারেন, কিন্তু তার জন্য আপনার অধিকার নেই যে অন্য লোকের শান্তিকে ব্যাঘাত করার। এটা চলবে না। আপনি তিলক ওলাই হন কিংবা ফেস টুপি ওলাই হন বা অন্য কোনো কিছু না হন, শুধু আমাদের জন্য যদি করে থাকে কেউ, তাহলে সেটা বন্ধ করতে হবে। মনে রাখতে হবে, এই মাইক্রোফোনের উৎপাত বহু মানুষকে পীড়িত করে। এই জিনিসটা সবাইকে বুঝতে হবে। যদিও পাল্টা বিজেপিকে নিশানা তৃণমূল এবং সিপিআইএম। ঠিক আছে, করবো। এটা অনুরোধ করে। আমাদের কোনো শব্দে অসুবিধা হয় না, শুধুমাত্র আজানের ক্ষেত্রে অসুবিধা হয়। এটা বোধহয় একটু বিতর্কের অবকাশ আছে। এইটা গোটাটা বিজেপি করছে একটা প্রবল বিতর্কের মুখে পড়ে।
নির্দিষ্টভাবে মসজিদ থেকে মাইক খুলেছে, এই নিয়ে যে বিতর্ক হয়েছে, এখন বিজেপি নেতারা নেমেছেন ড্যামেজ কন্ট্রোল করতে। চারপাশে যে বিভিন্ন মিছিল যায়, মিটিং হয়, অনুষ্ঠান হয়, মঞ্চ বেঁধে তারস্বরে চিৎকার হয়, তো সেগুলোকে তো একই সঙ্গে সরকারের উচিত ছিল একটা নির্দেশনামায় সব ভুল বোঝাবুঝি দূর করিয়ে দেয়া। এমন একটা কাজ করলেন যাতে বোঝা গেল যে নির্দিষ্ট টার্গেটে করছেন। এর মধ্যে বিশেষত্ব কি আছে? ভেদাভেদ নেই। যখন প্রচন্ড প্রতিবাদ উঠেছে সমাজ থেকে, তখন ওরা মুখ রক্ষার চেষ্টা করেছেন। করুন, আমরাও চাই দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সমস্ত আইন মেনে সমস্ত জায়গায় মাইক ব্যবহারকে নিয়ন্ত্রণ করা হোক, এবং এটা যদি সজলবাবু করে থাকেন খুব ভালো কাজ করেছেন, এবং এটাকে সাধারণভাবে কার্যকর করুন, অভিনন্দনযোগ্য। শিল্পের শহর আসানসোল, এবার স্বাস্থ্যে গতি। প্রথম মেডিকেল কলেজ পাচ্ছে আসানসোল। ইএসআই হাসপাতালে হচ্ছে মেডিকেল কলেজ। শিল্প শহরে স্বাস্থ্যের সুখবর, প্রথম মেডিকেল কলেজ পাচ্ছে আসানসোল। আসানসোল ইএসআই হাসপাতাল এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশনের অধীনে তৈরি হচ্ছে মেডিকেল কলেজ। থাকবে 50 MBBS আসন। রাজ্যসভায় কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী শোভা করন্দলাজে জানিয়েছেন, 14 জুলাই এই নিয়ে রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রের মৌ স্বাক্ষর হয়েছে। আসানসোল শিল্প তালুক। 1981 সালে এখানে তৈরি হয় ইএসআই হাসপাতাল। আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলের বহু শ্রমিকের বড় ভরসা এই ইএসআই হাসপাতাল। অভিযোগ, এই গুরুত্বপূর্ণ হাসপাতালেই নাকি ঠিকঠাক পরিষেবা মেলে না। জটিল সমস্যা হলেই রেফার করে দেওয়া হয় দুর্গাপুর কিংবা কলকাতার হাসপাতালে। চিকিৎসার জন্য বাইরে যেতে হলে আবার কাজে ছুটি নিতে হয়। এতে সমস্যায় পড়েন শ্রমিকরা। তাদের আশা, এবার সেই ছবিটা বদলাবে, কারণ মেডিকেল কলেজ হলে হাসপাতালের পরিষেবাও বাড়বে। আসানসোল ইএসআই হাসপাতালে এই মুহূর্তে 128টি বেড রয়েছে। মেডিকেল কলেজ হলে হাসপাতালে বেড সংখ্যা দ্বিগুণ হবে। আসবে নতুন চিকিৎসক, চালু হবে একাধিক নতুন বিভাগ। এছাড়াও ওয়ার্ড অফ ইনসিওর্ড পার্সন কোটায় শ্রমিক সন্তানদের মেডিকেলে পড়ার সুযোগ বাড়বে। মেডিকেল কলেজ নাম যখন হবে তো ফেসিলিটি তো অবশ্যই বাড়বে, তাহলে আমাদেরকে রেফার করার কোনো প্রশ্ন থাকছে না, এক জায়গায় আমরা ফেসিলিটি পেয়ে যাবো সব কিছু। কাজও তো কামাই করতে হতো ভাই। কাজ কামাই করতে হতো, সারাদিন চলে যেত, এখানে আরও নিশ্চয়ই বড় ফেসিলিটি হবে, মানে টাইমটাও কম লাগবে, সিস্টেম উন্নত হবে। দুর্গাপুর, বর্ধমান মেডিকেল কলেজ এইসব জায়গায় আমাদেরকে যেতে হতো, সেই জন্য যাতে আমাদের যেতে না হয়, আমাদের এখানকার ছেলেমেয়ের পড়াশোনার সুবিধা হবে, সুচিকিৎসা পাবে, এটাই তো আমরা চাই, এটাই তো আসানসোলবাসীর দরকার। এতদিন জটিল রোগ হলে আমাদেরকে কলকাতা মেডিকেল কলেজ, তারপরে আরও দূর দূর জায়গায় ফেলোর এমসি এইসব জায়গায় যেতে হতো, সেইটা যাতে যেতে না হয়, আমরা যদি ভালো সুবিধা পাই বা ভালো চিকিৎসা পাই, নতুন চিকিৎসা হবে, নতুন চিকিৎসক আসবে। আগে যেরকম ধরুন কোনো জটিল রোগ হলে সেটা আমাদের রেফার করে দিতে হয় দুর্গাপুর দিকে বা কলকাতায়। এবার এখানেই হবে। হ্যাঁ, শুনছি তো এবার এখানে হবে। হ্যাঁ, অনেকটাই লাভ হবে। হাসপাতাল সূত্রে খবর, সবকিছু ঠিক থাকলে চলতি অর্থবর্ষেই চালু হয়ে যাবে এই নয়া মেডিকেল কলেজ। আর এটি হবে পশ্চিম বর্ধমান জেলার প্রথম সরকারি মেডিকেল কলেজ। 2017 সালে আসানসোল ইএসআই হাসপাতালে একটি নতুন বিল্ডিংয়ের শিলান্যাস হয়। লক্ষ্য ছিল ইএসআই হাসপাতালে বেড সংখ্যা বাড়িয়ে পরিষেবার মান উন্নত করা। 2019 সালে সেই বিল্ডিংয়ের উদ্বোধনও হয়। 2021-এর শেষ দিকে সেই কাজ থমকে যায়। সূত্রের খবর, সব ঠিক থাকলে এই বিল্ডিংয়েই চালু হবে মেডিকেল কলেজ। সূত্রের খবর, মেডিকেল কলেজের পরিকাঠামো তৈরি করতে ইতিমধ্যেই দিনও নিয়োগ করা হয়েছে। আসানসোল একটা শিল্প শহর, এবং এই শিল্প শহরে অসংগঠিত শ্রমিক প্রচুর, এবং আগামী দিনে যেভাবে শিল্প বাড়ছে, যেভাবে নতুন নতুন ইনভেস্টমেন্ট আমাদের এই শহরে আসছে, তাতে শ্রমিকদের সংখ্যা আরও বাড়বে। এই শ্রমিকদেরকে যথাযথ চিকিৎসা দেওয়ার জন্য ইএসআই হাসপাতালে যে মেডিকেল কলেজ হচ্ছে, এটা একটা অন্যতম একটা দৃষ্টান্ত। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো শহরবাসী। আসানসোল ইএসআই হাসপাতাল পেল মেডিকেল কলেজ। একদিকে যেমন অসংগঠিত শ্রমিক পরিবাররা উন্নতমান চিকিৎসা পাবে, অন্যদিকেও মেডিকেলের ছাত্রছাত্রীরা পড়ার সুযোগও পাবে। আসানসোল থেকে দীপক শর্মা, নিউজ 18 বাংলা।
যেটা আছে লম্বা সময় একটা ফ্রিডম ফাইট ছিল, যার পরে যেটা আছে ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স পেয়েছে। ইন্ডিপেন্ডেন্স পেয়ে পরে যেটা আছে আমাদের সংবিধান চালু হলো, আর সংবিধান যে চালু হলো ওটা দেখা যাচ্ছে কি 25 জুন 1975 একটা এমার্জেন্সি ডিক্লেয়ার হলো। দ্য দেন প্রাইম মিনিস্টার যে ছিলেন আর প্রেসিডেন্ট ছিলেন ওরা এমার্জেন্সি ডিক্লেয়ার করলেন। সংবিধান যখন আরম্ভ হলো অনুচ্ছেদ 352 এটা ছিল কি এমার্জেন্সি হতে পারে, আর ওটা ছিল এক্সটার্নাল অ্যাগ্রেশন, ওয়ার या मेजर इंटरनल डिस्टर्बेंस। बट কিছু পলিটিক্যাল রিজন, আননোন রিজন নিয়ে, ডিস্টার্বেন্স রিজন নিয়ে এমার্জেন্সি হলো, যার মধ্যে একটা ড্রাকোনিয়ান ল আছে, ও মেনটেনেন্স অফ ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্ট, মিসা। ও মিসা অ্যাক্ট ওখানে লাগলো। আর মিসা অ্যাক্ট মধ্যে যেটা প্রাবধান ছিল, উইদাউট এনি রিজন, উইদাউট এনি রাইম আপনি যাকে অ্যারেস্ট করতে পারবেন, বেল হবে না। আর এটা ড্রাকোনিয়ান ল লাগিয়ে গোটা কান্ট্রিতে, গোটা দেশে প্রায় 1 লাখ থেকে বেশি লোক, যার মধ্যে বিভিন্ন পলিটিক্যাল লিডার্স ছিলেন, ওদেরকে জেল করা হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে যেটা আমি পড়লাম প্রায় 5000 থেকে বেশি লোক জেল গিয়েছিল। কিছু লোক যেটা 25 জুন या 26 জুন থেকে জেল গিয়েছিল, কিছু লোক যেটা আছে 1 বছর ছিল, 1.5 বছর ছিল, কিছু লোক 21 মার্চ 1977 এমার্জেন্সি উঠলো, তারপরেও জেলে ছিলেন। তো এটা যেটা আজকে যে পশ্চিমবঙ্গ থেকে যারা জেলে গিয়েছিল, যারা লোকতন্ত্র সেনানী আছেন, পশ্চিমবঙ্গ সরকার যেটা নতুন সরকার এসছে, যার আজকে 3 মাস হয়ে গেছে, সরকার যেটা আছে ওত নিয়েছিল 9 মেতে, আজকে 9 অগস্ট আছে, 90 দিন হয়েছে। 90 দিন মধ্যে যেটা আছে, যখন প্রথম ক্যাবিনেট মিটিং হলো, সেকেন্ড ক্যাবিনেট মিটিং হলো, মাননীয় মুখ্যমন্ত্রী বললেন কি এদের যেটা আছে যে পশ্চিমবঙ্গ থেকে জেলে গেছেন ওদের জন্য কিছু সম্মান করতে হবে, क्योंकि এটা স্বতন্ত্রার জন্য এরা দাঁড়িয়েছেন, অ্যান্ড এটা যে আছে ডেমোক্রেসির জন্য ফাইট করেছেন, এই জন্য জেল গিয়েছেন, এদেরকে সম্মান করা উচিত আছে। তো পশ্চিমবঙ্গে যেটা হচ্ছে এটা সম্মান প্রায় 50 বছর পরে এটা স্বীকৃতি পেয়েছে কি এরা যে জেল গিয়েছে এটা ডেমোক্রেসির জন্য গিয়েছে। আর শুধু আপনাদেরকে নেই, এটা গিয়ে একটা मैसेज देते चाहे गवर्नमेंट कि डेमोक्रेसी इज वेरी इंपॉर्टेंट पार्ट एंड पार्सल ऑफ द एंटायर स्कीम ऑफ अफेयर्स। डेमोक्रेसी छाड़ा किछु नहीं जेटा आछे, যখন যখন ডিক্টেটরশিপ এসছে, যখন যখন ডিক্টেটর মতন রুল হয়েছে, তখন তখন দেখা যাচ্ছে কি পাবলিক বিষমতা হয়েছে, পাবলিক খুব ক্ষতি হয়েছে, বাট পাবলিক তারপরে রিয়াক্ট করেছে, আর পাবলিক যেটা আছে সামঞ্জস্য এনেছে, তাকে কনস্টিটিউশন যেটা আছে এরকম জিনিস যেটা ঘটনা হয়েছে, যে কোনো শাসক আছে এটা খুব তাড়াতাড়ি এটা ভোগ করবে না, क्योंकि ওটা রিয়াকশন में খুব ভালো খারাপ হয়েছিল দ্য দেন এস্টাবলিশমেন্ট জন্য। তো আজকে যেটা আছে আমি অভিনন্দন জানাচ্ছি আপনাদের সবাইকে কি আপনারা যেটা আছেন এখানে অংশগ্রহণ করেছেন, আপনারা বেস্ট লোক আছেন। নিশ্চয়ই আপনারা যখন অ্যারেস্ট হয়েছিলেন 1975-76 তো আপনাদের এজ এখন 50 থেকে বেশি আছে। আপনাদের যে আছে বিরাট স্যাক্রিফাইস ছিল, যেটা গভর্নমেন্ট এখন স্বীকৃতি দিয়েছে, গভর্নমেন্ট সম্মান দেবে, এন্ড গভর্নমেন্ট যে আছে মাননীয় মুখ্যমন্ত্রী একটা পেনশন দেবেন আপনাদেরকে, যেটা আছে যেটা আজকে অ্যানাউন্স হবে আপনাদের অ্যাকাউন্টে যেটা যাবে। আমি মুখ্যমন্ত্রীজিকে আবার অভিনন্দন জানাচ্ছি কি উনি যেটা আছেন 90 দিন মধ্যে এটা স্কিম চালু করেছেন, আর আজকে সানডে মধ্যে কুইট ইন্ডিয়া ডে আছে, আজকে সানডে মধ্যে উনি যেটা আছেন আজকে এটা অনুষ্ঠান করে আপনাদেরকে সম্মান দিচ্ছেন। আর আবার যেটা আছে আমি ধন্যবাদ জানাচ্ছি পশ্চিমবঙ্গ প্রশাসন পক্ষ থেকে যেটা আছে কি আপনারা সব এখানে এসছেন, একত্র হয়েছেন, টাইম দিয়েছেন এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। এটুকুই বলে আপনাদেরকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ মুখ্য সচিব পশ্চিমবঙ্গ সরকারকে তার স্বাগত ভাষণের জন্য। একটি তথ্য সংযোজন করব, আমাদের সঙ্গে অতিথি আসনে রয়েছেন মাননীয় রাষ্ট্রমন্ত্রী ইউডিএমএ শ্রী উমেশ রায় মহাশয়। আমরা এই মুহূর্তে লোকতন্ত্র সেনানী বিষয়ক একটি সংক্ষিপ্ত অডিও ভিজুয়াল পরিবেশনা সকলের সামনে তুলে ধরব। এভি প্লিজ। 1975 সালের 25শে জুন দেশ জুড়ে নেমে আসে এক রাজনৈতিক অন্ধকার। গণতন্ত্রের শ্বাসরোধ করে ভারতে জারি হলো জরুরি অবস্থা। স্বাধীনতা মানুষের মৌলিক অধিকার থেকে হয়ে উঠল কিছু নেতার বিলাসিতা। তখন আমার বয়স মাত্র 22 বছর। আজ যারা পকেট সংবিধান হাতে নিয়ে রাজ্যে রাজ্যে আন্দোলনে নাটক করছেন তাদের মনে রাখতে হবে 1975 সালে সেই বিভীষিকা দিনগুলোর কথা
কি কঠিন পরিস্থিতির মধ্যে আমরা সময় কাটিয়েছিলাম। সংবিধান ও গণতন্ত্র যখন সত্যি বিপদে পড়েছিল, সেই সময় লক্ষাধিক সত্যাগ্রহী দীর্ঘদিন স্বাধীন ভারতের কারাগারের অন্তরালে অত্যাচার সহ্য করে এই গণতন্ত্রকে পুনঃস্থাপন করেছিলেন। 1975 থেকে 1977 পর্যন্ত 2 বছর ধরে চলল সাধারণ মানুষের ওপর নির্মম অত্যাচার ও দমনপীড়ন। দলবল নিয়ে এসে আমাদের ধরে কংগ্রেস অফিসে নিয়ে যায় এবং সেখানে যথেষ্ট অত্যাচার করা হয়। কাউকে ঘাড়ে ইলেকট্রিক শক দেওয়া হয়, কাউকে বাটাম দিয়ে মারা হয়। তখন তাকে আমাদেরকে অ্যারেস্ট করে গাড়িতে তুললো এবং সেই সময় ওসি আমাকে মারে, বলে যে না কোন স্লোগান দেবে না। আমরা বললাম যে না, আমরা তো চুরি করে যাইনি। সেই সময় ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স অফিসারের বাড়িতে তার মেয়েকে আমি টিউশন পড়াতাম, আর আমার সামনেই আমাদের কর্মকাণ্ডের সমস্ত ফোন আসতো। পশ্চিমবঙ্গের মাটিতেও বহু মানুষ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে হারিয়েছিলেন স্বাধীনতা, সহ্য করেছিলেন কারাবাস ও নিপীড়ন। তাও তারা থেমেছিলেন না, নিজের অধিকার অর্জনের লড়াইয়ে সামিল হয়েছিলেন। তাদেরই আমরা বলি লোকতন্ত্র সেনানী। পশ্চিমবঙ্গ সাপ মুক্তি হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর একটা দেশাত্মবোধক সরকার সেখানে এসছে। শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে তারা এই সমস্ত স্বয়ংসেবক যারা দেশ জুড়ে আন্দোলন করেছিলেন, যারা সত্যাগ্রহ করেছিলেন, সমস্ত সংকটকে স্বীকার করে কোন রকম কোনো আশা, কোন রকম কিছু পাওয়ার কিছু ভাবনা না করে যারা দেশমাতৃর কাছে ঝাঁপিয়ে পড়েছিলেন, তাদের স্বীকৃতি প্রদান করছেন। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। ভারতে 1975 সালে জরুরি অবস্থার সময় যারা কারাবরণ করেছিলেন, তাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার 9 আগস্ট 2026 নবান্ন সভাঘরে পশ্চিমবঙ্গ লোকতন্ত্র সেনানী সম্মান ও মাসিক 10,000 টাকা সম্মাননা, চিকিৎসা ভাতা, সরকারি বাসের নিখরচায় ভ্রমণের সুবিধা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে। ধন্যবাদ। এবার এক অনন্য মুহূর্তে সাক্ষী হতে চলেছি আমরা। এখন বৈদিক মন্ত্র উচ্চারণ করবেন শ্রী সৈকত সামন্ত, শ্রী শুভদীপ দাস। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ ইউনিভার্সিটির তরফে তারা এসেছেন এবং একই সঙ্গে পুষ্পবৃষ্টির মাধ্যমে সমস্ত লোকতন্ত্র সেনানীদের সম্মাননা জ্ঞাপন করা হবে। श्री गुरुभ्यो नमः। हरिः ओम। सहना भवतु, सहनौ भुनक्तु, सह वीर्यं करवावहै, तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शान्ति शान्ति शान्तिः। ओम शन्नो मित्रः शं वरुणः, शन्नो भवत्वर्यमा, शन्न इन्द्रो बृहस्पतिः, शन्नो विष्णुरुक्रमः। नमो ब्रह्मणे नमस्ते वायो, त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि, त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि, ऋतं वदिष्यामि, सत्यं वदिष्यामि। तन्मामवतु तद्वक्तारमवतु, अवतु माम् अवतु वक्तारम्। ओम शान्ति शान्ति शान्तिः। ओम भद्रं कर्णेभिः शृणुयाम देवाः, भद्रं पश्येमाक्षभिर्यजत्राः,
स्थिरैरङ्गैस्तुष्टुवागुंसस्तनूभिः व्यशेम देवहितं यदायुः स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु ॐ शान्ति शान्ति शान्तिः ॐ तच्छंयोरावृणीमहे गातुं यज्ञाय गातुं यज्ञपतये दैवी स्वस्तिरस्तु नः स्वस्तिर्मानुषेभ्यः ऊर्ध्वं जिगातु भेषजं शन्नो अस्तु द्विपदे चतुष्पदे ॐ शान्ति शान्ति शान्तिः ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु। ধন্যবাদ সকলকে।